আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাজিরাবাদে গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে আর্থিক সহায়তা দানের কথা ঘোষণা করেছেন। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২৭ জনের দেহাংশ মিলেছে। বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হয়েছেন পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশ কমিশনার হচ্ছেন সুপ্রতিম সরকার। আদালতের নির্দেশ মেনে মুর্শিদাবাদের বেলডাঙ্গার অশান্তিকাণ্ডে তদন্তের ভার এনআইএকে দিল কেন্দ্র। উত্তরবঙ্গে যোগাযোগ ব্যবস্থারও উন্নতির লক্ষ্যে ভারতীয় রেল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে ৬টি গুরুত্বপূর্ণ নতুন লাইন প্রকল্পে অনুমোদন দিয়েছে। দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও ভোর ও রাতের দিকে এখনও শীতের আমেজ অনুভূত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ চব্বিশ পরগনায় নাজিরাবাদে গুদামে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের জন্য অর্থ সহায়তা ঘোষণা করেছেন। গতকাল এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে বলেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে নিহতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানান। এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই আর্থিক সাহায্যের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে শ্রী মজুমদার জানান, এই সহায়তা গভীর শোক ও কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মানসিক এবং সামাজিক শক্তি প্রদান করবে বলে তিনি দৃঢ় বিশ্বাসী। অন্যদিকে গত রবিবার মধ্যরাতে একটি ডেকোরেটার্স ও একটি মোমো কোম্পানির গুদামে আগুন লাগে। ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। নিখোঁজ এখনও অনেকেই। রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যে বারবার অগ্নিকাণ্ডের কড়া সমালোচনা করেছেন। নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে তিনি গতকাল বলেন, অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, এর পেছনে গাফিলতি রয়েছে। বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। সকালে তিনি নিউ টাউনের একটি হোটেল থেকে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে আনন্দপুরী খেলার মাঠে কর্মী সম্মেলনে ভাষণ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে শ্রী শাহ কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা হবেন। দুপুরে গোসাইপাড়া এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাঠে দলীয় সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন। বিকেলে বাগডোগরা বিমানবন্দর হয়ে দিল্লি ফিরে যাবেন তিনি। উল্লেখ্য, অসম সফর সেরে গত রাতেই শ্রী কলকাতা পৌঁছন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা শ্রী শাহকে বিমানবন্দরে স্বাগত জানান। নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা মেনে কাজ করার জন্য জেলাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, নাম বাদ দেবার ক্ষেত্রে কোনো রকম নির্দেশ কাউকে দেয়া হয়নি। প্রায় 294 বুথ থেকে এখানে বিএলও এসছেন, আর এখানে বিএলও আছেন প্রায় 90,000 বিএলও আছেন। যেদিন একজন বিএলও বি বলতে পারেন কি কোনো নির্দেশ ছিল কোনো উপর থেকে কাকে নাম বাদ দেওয়ার জন্য, তো আমি ওটার দায়িত্ব নেব। আর আমি এটা বলছি কি আমরা যে অফিসার এটা এরকম ইনস্ট্রাকশন দিয়েছে ওর উপর অ্যাকশন নেব আমরা। এদিকে এসআইআর এর শুনানির কাজ যথাসময় শেষ করতে তৎপর নির্বাচন কমিশন। একটি প্রতিবেদন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে আরও একবার কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। এখানে বলা হয়েছে, নোটিশ পাঠানো থেকে শুরু করে নথি আপলোড সমস্ত কাজই সময়ের মধ্যে শেষ করতে হবে। বৈঠকের মূল ফোকাস ছিল ২ পরগনা। এসআইআর এর কাজে ঢিলেমি নিয়ে এই ২ জেলার বিরুদ্ধে কমিশনের অসন্তোষের ইঙ্গিত আগেও মিলেছে। জানিয়ে দেওয়া হয়েছে, কমিশনের দেওয়া তালিকার বাইরে যদি কেউ শুনানিতে নথি জমা দিয়ে থাকেন তাদের নাম কাটা যাবে। এদিকে কমিশন নিযুক্ত বিশেষ অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছেন, এখনও যেহেতু শুনানি পর্ব চলছে, তাই সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটাররা নতুন করে নথি জমা দিয়ে নিজেদের নাম তুলতে পারবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। ২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট আগামীকাল ১ ফেব্রুয়ারি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সকাল ১১টায় লোকসভায় বাজেট পেশ করবেন। এর প্রেক্ষিতে আকাশবাণী সকাল ১০টা ১০ থেকে প্রাক বাজেট আলোচনা ও অর্থমন্ত্রীর বাজেট ভাষণ সরাসরি সম্প্রচার করবে। শোনা যাবে আকাশবাণীর গীতাঞ্জলি এবং এফএম গোল্ড চ্যানেলে। এর ফলে সংবাদ সম্প্রচারের সময়ের বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। বেলা 12:30টার গ্রামীণ এবং 12:50-এর বাংলা সংবাদ শোনা যাবে এফএম রেনবো চ্যানেলে।
বেলা 1:30 জাতীয় সংবাদ ওই দিন প্রচারিত হবে 1:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। তারপরেই দুপুর 2টায় প্রচারিত হবে 1:40 স্থানীয় সংবাদ, বিকেল 5:10 বাংলা সংবাদ এবং রাত্রি 8:10 খেলার খবর নির্ধারিত সময়ই শোনা যাবে, তবে FM রেনবো চ্যানেলে। ওই দিন সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। বাজেট নিয়ে বিশেষ আলোচনা প্রচারিত হবে রাত 8:30 থেকে 9টা পর্যন্ত গীতাঞ্জলি এবং FM রেনবো প্রচার তরঙ্গে। FM রেনবোর সব হেডলাইন নির্ধারিত সূচি অনুযায়ী প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের প্রশাসনিক পদে বেশ কিছু রদবদল করা হয়েছে। রাজ্য পুলিশের নতুন মহানির্দেশক বা ডিজি হচ্ছেন পীযূষ পাণ্ডে। বর্তমান রাজীব কুমারের কার্যকালের মেয়াদ আজ শেষ হচ্ছে। তার জায়গায় দায়িত্বভার নেবেন পীযূষ, তবে তিনি ভারপ্রাপ্ত ডিজি হবেন। কলকাতা পুলিশের নতুন কমিশনার হতে চলেছেন সুপ্রতিম সরকার। বর্তমান সিপি মনোজ ভার্মাকে নিরাপত্তা অধিকর্তা করা হয়েছে। একই সঙ্গে এডিজি আইন শৃঙ্খলা পদেও পরিবর্তন হচ্ছে। বর্তমানে ওই পদে থাকা জাভেদ শামীমকে STF এডিজি করা হচ্ছে। তার জায়গায় এডিজি আইন শৃঙ্খলা হচ্ছেন বিনীত গোয়েল। উল্লেখ্য, আরজিকর আন্দোলনের সময় প্রতিবাদ বিক্ষোভের চাপে কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে অপসারণ করা হয়। এবার আরও উচ্চ পদে তাঁকে ফিরিয়ে আনা হল। এছাড়াও আরও 4টি পুলিশ কমিশনারেটে সিপিকে বদল করা হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারের পদ থেকে প্রবীণ ত্রিপাঠীকে সরিয়ে পাঠানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনার পদে। সেখানে বর্তমান সিপি মুরলীধর শর্মাকে দেওয়া হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারের দায়িত্ব। হাওড়ার নতুন পুলিশ কমিশনার হলেন আকাশ মঙ্গারিয়া। কোটেশ্বর রাও চন্দননগর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন। অমিত পি জাভালগিরকে বর্ধমান রেঞ্জের এবং মুকেশকে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর রেঞ্জের আইজি করা হয়েছে। অন্যদিকে সচিব পর্যায়েও বেশ কিছু রদবদল হয়েছে। সর্বশিক্ষা ও গ্রন্থাগার দপ্তরের সচিব রাজেশ কুমার অবসর নিচ্ছেন। তার জায়গায় এই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা সচিব বিনোদ কুমারকে। এটি তার অতিরিক্ত দায়িত্ব। বন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব হলেন মনীষ জৈন। ওই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণা গুপ্তাকে। তিনি সমবায় দপ্তরের সঙ্গে সেচ দপ্তরের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। আদালতের নির্দেশ মেনে মুর্শিদাবাদের বেলডাঙ্গার অশান্তি কাণ্ডে তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএকে দিল কেন্দ্র। আজই এনআইএর একটি দল বেলডাঙ্গা যাচ্ছে। ঝাড়খণ্ডের এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চলতি মাসের 16 ও 17 তারিখ পরপর দুদিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বেলডাঙ্গা। প্রথম দিন প্রায় 7 ঘণ্টা জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়। একই সঙ্গে অবরোধের জেরে বেলডাঙ্গা স্টেশনের দুদিকেই আটকে থাকে ট্রেন চলাচল। বিক্ষোভের খবর করতে গিয়ে আহত হতে হয় কর্তব্যরত সাংবাদিকদের। মহিলা সাংবাদিকও বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হন। ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তি। ঘটনায় জড়িত সন্দেহে এক MIM নেতাসহ 36 জনকে পুলিশ গ্রেপ্তার করে। তার মধ্যে 4 জন সাংবাদিক নিগ্রহের ঘটনায় সরাসরি জড়িত বলে দাবি পুলিশের। পুলিশ হেফাজত শেষে আজ ধৃতদের ফের আদালতে তোলা হবে। এদিকে ওই ঘটনায় কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। 20 জানুয়ারি প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে NIA তদন্তের দাবি তোলা হয়েছিল। রাজ্যের বক্তব্য শোনার পরেও আদালত বেলডাঙ্গার ঘটনায় কেন্দ্র সরকার চাইলে জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করাতে পারে বলে মন্তব্য করে। এরপরই এনআইএকে তদন্তভার দেওয়ার এই পদক্ষেপ। উত্তরবঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতির লক্ষ্যে ভারতীয় রেল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে 6টি গুরুত্বপূর্ণ নতুন লাইন প্রকল্পে অনুমোদন দিয়েছে। এগুলির মধ্যে রয়েছে রায়গঞ্জ ইটাহার 22.16 কিলোমিটার এবং গাজল ইটাহার 27.2 কিলোমিটার নতুন রেলপথ। প্রকল্প দুটির জন্য আনুমানিক ব্যয় যথাক্রমে 129 কোটি 34 লক্ষ এবং 85 কোটি 59 লক্ষ টাকা ধরা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প ইটাহার বুনিয়াদপুরের মধ্যে 27 কিলোমিটারের বেশি রেলপথকে বিবেচনায় রাখা হয়েছে। এছাড়াও চালসা নকশালবাড়ি রাজাভাতখাওয়া জয়ন্তী এবং রায়গঞ্জ ডালখোলার মধ্যে নতুন রেলপথ স্থাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রক। দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও ভোর ও রাতের দিকে এখনও শীতের আমেজ রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকলেও গতকালের থেকে তা আজ কিছুটা কম। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি কম। আগামী 7 দিন রাজ্যে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাজিরাবাদে গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় এখনও পর্যন্ত 27 জনের দেহাংশ মিলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। আদালতের নির্দেশ মেনে বেলডাঙ্গার অশান্তিকাণ্ডের তদন্তভার এনআইএকে দিয়েছে কেন্দ্র। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের সঙ্গে আলোচনায় দু দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে সম্মত হয়েছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ আরব লীগের বেশ কয়েকটি সদস্য দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ থাইল্যান্ড মাস্টার্সের সেমিফাইনালে পৌঁছেছেন। টি-20 সিরিজের শেষ ম্যাচে ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ পারস্পরিক আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক সহ সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ় করতে সম্মত হয়েছেন। একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, গতকাল প্রধানমন্ত্রী ভেনেজুয়েলার প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি টেলিফোন পান। তাঁরা পরস্পরের মধ্যে মতামত বিনিময় করেন। দক্ষিণ বিশ্বে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্কের গুরুত্বের উপর জোর দেন তাঁরা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। লোকসভায় বাজেটের একটি প্রতিলিপি রাজ্যসভায় রাখা হবে। 2019-এ দায়িত্ব পাওয়ার পর এটি হবে শ্রীমতী সীতারামনের নবম বাজেট। অন্যদিকে মোদী সরকারের তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি। সংসদে বাজেট ভাষণের পর বাজেটের নথি মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটে পাওয়া যাবে। এরপর অর্থমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তের 30 জন কলেজ পড়ুয়ার সঙ্গে মতবিনিময় করবেন। এই পড়ুয়ারা লোকসভার গ্যালারিতে বসে বাজেট প্রস্তাব পেশ স্বচক্ষে দেখতে পারবেন। এক বিবৃতিতে অর্থমন্ত্রক জানিয়েছে, এদের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, চিকিৎসা এবং ভোকেশনাল কোর্স সহ নানা বিষয়ের পড়ুয়া রয়েছেন। বাজেট প্রস্তুতির আগে শ্রীমতী সীতারামন বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে অর্থনীতিবিদ, স্বাস্থ্য, শিল্প ও শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানও কৃষি, গ্রাম উন্নয়ন সংক্রান্ত বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। সমাজ মাধ্যমে কেন্দ্রীয় বাজেট 2026-27-এর যে স্ক্যান্ড কপি প্রচারিত হচ্ছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। পিআইবি ফ্যাক্ট চেক জানায়, এই ছবিটি গত বছরের বাজেট থেকে ডিজিটালি এডিট করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই বিভ্রান্তিমূলক প্রচার থেকে সাধারণ মানুষকে সাবধান থাকতে বলা হয়েছে। এর সঙ্গে সরকারি বাজেটের কোনো মিল নেই। বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে কিছু দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। গতরাতে তিনি কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা শ্রী শাহকে স্বাগত জানান। ব্যারাকপুরে দলীয় কর্মসূচির পর শিলিগুড়িতে একটি কর্মী সভায় ভাষণ দেবেন শ্রী শাহ। এর আগে দুদিনের অসম সফর করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধেমাজি জেলায় টাকাম, মিসিং, পোরিং, কেবাং যুব উৎসবে অংশ নেন তিনি জানান, এই সম্প্রদায়ের যুবাদের কর্মসংস্থানের জন্য বিশেষ অভিযানের সূচনা হবে। পাশাপাশি গতকাল অসমের ডিব্রুগড়ে বিধানসভার দ্বিতীয় ভবন সহ 1715 কোটি টাকার বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন শ্রী শাহ। ডিব্রুগড়ে এক জনসভায় তিনি বলেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি ইউরোপের দেশগুলিতে আসামের চায় রপ্তানি বাড়াবে। असम की चाय की खुशबू पूरी दुनिया में पहुंचती है और भारत के चाय का जायका पूरे दुनिया लेती है। यही भूमि ने भारत को एक प्रकार से वैश्विक पहचान दी है और यहीं के चाय बागान के मेरे श्रमिक साथियों ने भारत के अर्थतंत्र को मजबूत कर एक बहुत बड़ी निर्यात की व्यवस्था देने का काम किया है। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, আগামী মাসের 16 থেকে 20 তারিখ নতুন দিল্লিতে আয়োজিত 2026-এর ভারত এআই ইম্প্যাক্ট সামিট এ যাবৎ বিশ্বের সর্ববৃহৎ এআই শীর্ষ সম্মেলন হতে চলেছে। নতুন দিল্লিতে গতকাল বিকেলে এক সাংবাদিক বৈঠকে শ্রী বৈষ্ণব বলেন, এই সম্মেলনে শতাধিক সিইও যোগ দেবেন। ভারতে যেভাবে এআই পরিমণ্ডল গড়ে উঠেছে তা অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেন তিনি। মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবি রাজস্থানের যোধপুর থেকে 4 মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে মাদক মেফেড্রন তথা এমডি তৈরির একটি গবেষণাগারকে ধ্বংস করা হয়েছে। এনসিবি জানায়, ওই গবেষণাগার থেকে 200 কেজি এমডি তৈরি হয় এবং তা বেআইনি মাদক বাজারে পৌঁছয়। এই মাদক তৈরির সঙ্গে যুক্ত 3 জন মূল সন্দেহভাজন বর্তমানে নিরুদ্দেশ। এদের মধ্যে একজন বেঙ্গালুরুতেও বেআইনি মাদক কারবার চালাতো বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। 2026-27 অর্থবছরের কেন্দ্রীয় বাজেট আগামীকাল পেশ করা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সকাল 11টায় লোকসভায় বাজেট পেশ করবেন। এর প্রেক্ষিতে আকাশবাণী সকাল 10:10 থেকে প্রাক বাজেট আলোচনা ও অর্থমন্ত্রীর বাজেট ভাষণ সরাসরি সম্প্রচার করবে। শোনা যাবে আকাশবাণীর গীতাঞ্জলি এবং FM গোল্ড চ্যানেলে। এর ফলে বাংলা সংবাদ সম্প্রচারের সময়ের বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। বেলা 12:30টার গ্রামীণ এবং 12:50-এর বাংলা সংবাদ শোনা যাবে FM রেনবো চ্যানেলে। বেলা 1:30টার জাতীয় সংবাদ
আগামীকাল প্রচারিত হবে 1:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। তারপরেই দুপুর 2টোয় প্রচারিত হবে 1:40 স্থানীয় সংবাদ, বিকেল 5:10 বাংলা সংবাদ এবং রাত্রি 8:10 খেলার খবর নির্ধারিত সময় শোনা যাবে FM রেনবো চ্যানেলে। আগামীকাল সন্ধে 7:50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। বাজেট নিয়ে বিশেষ আলোচনা প্রচারিত হবে রাত 8:30 থেকে 9টা পর্যন্ত গীতাঞ্জলি এবং FM রেনবো প্রচার তরঙ্গে। FM রেনবোর সব হেডলাইন নির্ধারিত সূচি অনুযায়ী প্রচারিত হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে আরব লীগের বেশ কয়েকটি সদস্য দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও মতামত বিনিময় করেছেন। আলোচনায় দুপক্ষের সম্পর্ক মজবুত করা এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি পর্যালোচনা করার উপর জোর দেওয়া হয়। আজ জাতীয় রাজধানীতে দ্বিতীয় ভারত আরব লীগ বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ডক্টর জয়শঙ্কর কমোরস, লিবিয়া, সোমালিয়া এবং প্যালেস্টাইনের বিদেশমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন। তিনি আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইতের সঙ্গেও দেখা করেন। আহমেদ আবুল ঘেইতের সঙ্গে তার মতামত বিনিময় সম্পর্কে ডক্টর জয়শঙ্কর একটি সমাজ মাধ্যম পোস্টে বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং সম্পর্ক জোরদার করা নিয়ে তাদের মধ্যে বিস্তৃত আলোচনা হয়েছে। এর সঙ্গে আঞ্চলিক বিভিন্ন সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও তারা মত বিনিময় করেছেন। অন্যদিকে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গতকাল নতুন দিল্লিতে ভারত আরব বাণিজ্য উদ্যোগ ও কৃষির উদ্বোধন করেছেন। শ্রী সিং আরবের সঙ্গে শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এবং বিভিন্ন খাতে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার সম্ভাবনাকে স্বাগত জানান। এনসিপির বরিষ্ঠ নেতা এবং মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজলাল বলেছেন যে নতুন নেতা নির্বাচনের জন্য আজ মুম্বাইতে এনসিপি বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল তিনি সাংবাদিকদের একথা জানান। বুধবার এক বিমান দুর্ঘটনায় এনসিপির জাতীয় সভাপতি এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর পর পদটি শূন্য হয়। অন্যদিকে দলের অভ্যন্তরে জল্পনা রয়েছে যে অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারকেই নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হতে পারে। এদিকে অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুর পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এনসিপির বরিষ্ঠ নেতারা গতকাল মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে দেখা করেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস বলেছেন, সদস্য দেশগুলি তাদের ফি বাবদ অর্থ জমা না দেওয়ায় এই আন্তর্জাতিক সংগঠন আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। সমস্ত সদস্য দেশকে পাঠানো এক চিঠিতে গুতারেস বলেছেন, জুলাইয়ের গোড়ার দিকের মধ্যে হাতে থাকা সমস্ত অর্থ শেষ হয়ে যেতে পারে। এর ফলে কাজকর্ম বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সর্ববৃহৎ ফি প্রদানকারী মার্কিন যুক্তরাষ্ট্র গত বছরের আবশ্যিক অর্থ দিতে ব্যর্থ হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ এড়াতে ইরান আলোচনায় বসতে প্রস্তুত। গতকাল হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, এ বিষয়ে ইরান একটি চুক্তি করতে চায়। তিনি আরও বলেন, আলোচনা শুরু করার জন্য ইরানের জন্য একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যদিও তিনি নির্দিষ্ট সময়সীমার উল্লেখ করেননি। ব্যাডমিন্টনে ব্যাংককে আয়োজিত থাইল্যান্ড মাস্টার্স টুর্নামেন্টে ভারতের দেবিকা সিহাগ শীর্ষ বাছাই সুপনিদা কাটেথাংকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছেন। 20 বছর বয়সী দেবিকা গতকাল কোয়ার্টার ফাইনালে 21-19, 21-18 গেমে জয়লাভ করেন। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে আজ পঞ্চম তথা শেষ টি-20 ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। 5 ম্যাচের টি-20 সিরিজে প্রথম 3টি ম্যাচ জিতে ভারত ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। চতুর্থ ম্যাচে জয়ী হয় নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে আজকের ম্যাচে দলের প্রস্তুতি খতিয়ে দেখার শেষ সুযোগ টিম ম্যানেজমেন্টের। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের সঙ্গে আলোচনায় দুদেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে সম্মত হয়েছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। খবর শেষ হল।